ডিয়ার স্টুডেন্ট, আমরা আজকে ইন্টিগ্রেশনের আরও বেশ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলিউশন করবো ইনশাল্লাহ। দেখো বোর্ডে আমি 11টি ম্যাথ লিখে রাখছি। এই 11টা ম্যাথ আমরা সলিউশন করবো এবং তার জন্য হলো বেশ কিছু ফর্মুলা লিখে রাখছি। এইগুলো হলো ফর্মুলা। এই ম্যাথগুলো করার জন্য আমাদের এই ফর্মুলাগুলো দরকার হবে। তো এই ফর্মুলাগুলো একটু কষ্ট করে খাতায় তুলে নিবা, তুলে এইগুলো নিজের আয়ত্তে নিয়ে চলে আসবো এই ফর্মুলাগুলো। তো এখন দেখো আমরা এই ফর্মুলা ইউজ করে অঙ্কগুলো করবো। তো আমরা ফার্স্টেই এক নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। নাম্বার 1 অঙ্কটা হলো ইন্টিগ্রেশন 3 থেকে 4 এর ভিতরে ইন্টিগ্রেশন করতে হবে dx বাই 25 মাইনাস x স্কয়ার। তো আমরা তাহলে এখানে ফার্স্টে যেটা করব, আগে বলেছি গত ক্লাসে বলা হয়েছিল যে লিমিটেশন না থাকলে কতর ভিতরে ইন্টিগ্রেশন করতে হবে সেটা না দেওয়া থাকলে যেভাবে অঙ্কটি হতো তুমি ঠিক সেভাবে অঙ্কটি করে যাও। লাস্টে যে এই কত এর মধ্যে ইন্টিগ্রেশন করতে বলেছে সেটা ইউজ করতে হবে। 3 থেকে 4 এই জিনিসটা না দেওয়া থাকলে আমরা যেভাবে আগাতাম সেভাবে আগাবো। dx 25 কে আমরা 5 স্কয়ার x স্কয়ার করতে পারি। দেখো তো এটাকে একটা ফর্মুলা তো হয়ে যাচ্ছে না? একটু আগে যে ফর্মুলাটা লিখছিলাম আমরা এখানে, সেই ফর্মুলাটা হলো ইন্টিগ্রেশন dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার। তার ফর্মুলাটা হলো 1/2a ln a plus x বাই a minus x। এটা হলো আমাদের এই ফর্মুলা। তাহলে দেখো আমরা এখানে a বলতে আমরা কোনটা বুঝতেছি? জাস্ট 5। সো আমরা এই ফর্মুলাটা এখানে ইউজ করে দিতে পারি। 3 আর 4 ছিল, আমরা তাহলে এখানে ফর্মুলাটা ইউজ করব। সেটা হলো 1/2a এর মান কত? 5। 1/2 * 5 ln 5 plus x by 5 minus x। ওকে, এবার আসুন এই লিমিটেশনে কাজ। যদি লিমিটেশন যদি না দেওয়া থাকতো অঙ্কটাতে, তাহলে আমরা কি করতাম বলতো? আমরা সরাসরি এখানে একটা কনস্ট্যান্ট ধ্রুবক নিয়ে আসতাম c, একটা c লিখে দিতাম। বাট লিমিটেশন এখানে দেওয়া আছে কত এর ভিতর তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে, তাই আমরা এখানে c না লিখে কি করব? একটা থার্ড ব্র্যাকেট দিয়ে আপার লিমিট উপরে, লোয়ার লিমিট নিচে। এরপরে ফর্মুলা অনুসারে আমরা যেটা করব 1/10 ln এই x এর কাছে একবার উপরে ফেলো, এই অংশটার ভিতরে যেখানে যেখানে x আছে সেই জায়গায় একবার উপরে ফেলো, তারপর মাইনাস নিচের ভ্যালুটা বসাবো। ফার্স্ট আমরা উপরে ভ্যালুটা বসাবো। উপরে ভ্যালু যদি বসে 5 + 4 বাই 5 - 4 মাইনাস, এটাকে একটা ব্র্যাকেটে নিলাম, উপরে ভ্যালু বসানো শেষ। এবার সূত্রের মাইনাসে নিচের ভ্যালু বসাবো যেখানে যেখানে x আছে। 1/10 ln 5 + 3 বাই 5 - 3। তো এই জায়গায় ক্যালকুলেশন করতে দাঁড়ায় 1/10 ln, এখানে আসলে এই যে এই কোনগুলি চিহ্ন এটা দ্বারা বোঝায়, মডুলার চিহ্ন এটা দ্বারা বোঝায় প্লাস হবে, ভিতরে যা ভ্যালুটা একটু সবগুলো প্লাস। তো এই জায়গা থেকে আমরা পাই হচ্ছে জাস্ট 9, আর এখানে পাই 1/10 ln 4 পাই আমরা। তারপরে যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা বুঝতে পারছি এখান থেকে 1/10 যদি কমন নিয়ে যায়, কমন নিয়ে থাকে এই অবস্থা 1/10। আমরা জানি ln এর যদি মাইনাস থাকে তাহলে মাইনাস থাকলে তাহলে একটা ln এর ভিতরে দিয়ে ভাগ আকারে লিখে দিতে হয়। এই জায়গায় অ্যান্সার দিয়ে রাখতে কোনো সমস্যা নেই। অথবা যদি মনে করো আরেক লাইন ক্যালকুলেশন করবা, 1/10 ln 3/2 হোল স্কয়ার। এই জায়গা থেকে 2টা ln এর বাম দিকে চলে আসে, 1/10 * 2 ln 3/2 বা একবার অ্যান্সার আসলো আমার ln 1/5 ln 3/2। আশা করি বুঝছো অঙ্কটা। তাহলে এক নম্বর অঙ্কটা কমপ্লিট হলো। এখন আমরা চলে যাচ্ছি 2 নম্বর অঙ্কটাতে। এই অঙ্কগুলো খুবই সহজ, শুধু সূত্র ইউজ করতে হবে, সূত্র ইউজ করলে অঙ্ক শেষ। তো 2 নম্বর অঙ্কটাতে ছিল 0 থেকে 1 এর ভিতরে ইন্টিগ্রেশন করতে হবে dx বাই √4 - 3x স্কয়ার। তো এই অঙ্কটার জন্য আমরা একটা ফর্মুলা বানিয়ে নেব। সেটা কি? একটা ফর্মুলা ছিল ইন্টিগ্রেশন
dx root of r a square minus x square equal to sin inverse x by a। তো আমরা ফর্মুলাতে দেখছি x এর সাথে কিছু নাই, x একা আছে, তো আমাকে x কে একা রাখতে হবে। একা রাখার জন্য কি করতে হবে বলতো, 3 একটা কমন নিয়ে নিতে হবে। তো একটা 3 কে যদি কমন নিই তাহলে কি হতে পারে, একটা 3 কমন নেওয়া মানে আশা করি সবাই জানো যে 3 যদি কমন নিতে চাই তাহলে এই 4 এর সাথে একটা 3 থাকতে হবে। তো 4 এর সাথে 3 নাই, কিন্তু আমরা ধরে নিই 4 এর সাথে একটা 3 আছে, 4 এর উপরে এবং নিচে একটা 3 গুণ করে দিলাম। এখন আমরা যেটা করব, এবার আমরা 3 কে কমন নিয়ে নিতে পারি। 3 কে যদি কমন নিই √3 এই তাহলে এই জায়গায় থাকবে হচ্ছে 4/3 x²। তো এই লাইনটা না করলে হলো, জাস্ট আমি বোঝানোর জন্য এটা লিখলাম, পরীক্ষাতে এটা না লিখলেও হবে বা লেখার দরকার নেই। এটা আশা করি আমরা এই জিনিসটা জানি যে এই জায়গা থেকে 3 কমন দিলে 4 নিচে একটা 3 চলে আসবে। এনিওয়ে, এরপরে হলো আমরা আবার এই জায়গা থেকে তুমি আরো লাইন শর্ট করতে পারো 3। আমি বুঝতে পারছি 3টা একবারে সরাসরি বাইরে চলে যাবে। বাইরে বলতে ব্যাপারটা হবে হচ্ছে এরকম, 1/√3 into dx by 4/3 x² রুট, একই কথা কিন্তু। তো আমি এই জিনিসটাকে একবারে কনস্ট্যান্ট বলে রুটের বাইরে নিয়ে চলে যাব, 1/√3। এনিওয়ে, তারপর আবার এখানে 4/3 আছে, দেখো আমাকে a² বানাতে হবে এখানে। তো a² যদি বানাতে চাই তাহলে আমি এখানে 4/3 না লিখে যেটা লিখব 2/√3 হোল স্কয়ার মাইনাস x²। এর অর্থ কিন্তু 4/3, 2 এর উপর স্কয়ার মানে 4, √3 এর উপর স্কয়ার মানে জাস্ট 3। এখন দেখো এর মতো হয়ে গেছে। আমরা এখন কি করব, সরাসরি ফর্মুলা ইউজ করব। ফর্মুলাটা হলো sin ইনভার্স x বাই a, এর ভ্যালু কত 2/√3 বাট লিমিটেশন দেওয়া আছে। যদি লিমিটেশন না দেওয়া থাকতো তাহলে আমরা কি করতাম, জাস্ট এর সাথে একটা সি লিখে দিতাম। লিমিটেশন দেওয়া থাকার কারণে আমরা এখানে সি লিখতে পারি না। আমরা কি করব, এখানে পুরোটার উপরে থার্ড ব্র্যাকেট দিয়ে, এটা না এইটুকুর উপরে যেটুকুর মধ্যে ইন্টিগ্রেশনের ফর্মুলা ইউজ করা হয়েছে তার উপর থার্ড ব্র্যাকেটে আমরা এখন কি করব, সেম আগের মতো যে 1/√3 sin ইনভার্স x এর জায়গায় একবার উপরে ফেলো, 2/√3 একবার আমরা করে দিই 2/√3। এটা করলে পরের লাইনে যে হতো √3/2 মাইনাস x এর জায়গায় একবার নিচে ফেলো। নিচের ভ্যালু বসালে কত হয়, 0 হয়। 0 কে যা দ্বারা ভাগ করবা 0 হয়। আর sin ইনভার্স 0, দ্যাট মিন্স এখানে আমরা বুঝতে পারছি sin ইনভার্স 0 হয়। তো এই জায়গা থেকে আমরা পেলাম √3 sin ইনভার্স √3/2 এর ভ্যালুটা হচ্ছে π/3 আর এর ভ্যালু হচ্ছে 0, দ্যাট মিন্স আমরা এখানে পেলাম π/3√3। এটাই হলো এই অঙ্কটার অ্যানসার। আশা করি বুঝছো। এখন আমরা 3 নম্বর অঙ্কটাতে আশা করি বুঝতে পারছো 3 নম্বর অঙ্কটা কিভাবে হবে। জাস্ট এখান থেকে একটু আগে এখন যে অঙ্কটা করলাম ঠিক সেরকম ভাবে এখানে 9টাকেও কমন নিয়ে নিতে হবে উপরে দিয়ে আমরা, যেখানে 2 থেকে 3 পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে 9x² মাইনাস 16। তো আমরা এই জায়গা থেকে x কে একা রাখতে হবে ফর্মুলা বানানোর জন্য। তাহলে আমরা কি করব, এখান থেকে একটা 9 কে কমন নিয়ে নেব। 9 কে কমন নিলে x² 16 এর সাথে নিচে একটা 9 হয়ে যায়। 2 থেকে 3 এর ভিতরে ইন্টিগ্রেশন, তো যেটাকে কমন দিয়েছে এটাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে যাব, dx x² 16/9। তো আমরা এটাকে 4/3 হোল স্কয়ার করে দেব। এর একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা হলো ইন্টিগ্রেশন dx বাই x² মাইনাস a² ইকুয়াল টু 1/2a ln x মাইনাস a বাই x প্লাস a। এখন কিছুই না, জাস্ট শুধু ফর্মুলাটা বসাতে হবে এখানে, বসে আগে যেভাবে আমরা অঙ্কটা কমপ্লিট করলাম সেভাবে করে ফেলতে হবে। খুব সহজ একটা অঙ্ক। এনিওয়ে, আমরা 4 নম্বরটা দেখি। 4 নম্বরটা একটু ঘিজিমিজি হয়ে যায় স্টুডেন্টদের কাছে। দেখো 4 নম্বরটাতে এটা অনির্দিষ্ট যৌগের একটা অঙ্ক। আশা করি যদি কোনো লিমিটেশন থাকে, যদি অনির্দিষ্ট যৌগ যদি পারো তাহলে নির্দিষ্ট যৌগ নিতে পারবো না।
dx একটু করে করি 4 নম্বর অঙ্ক dx বাই x স্কয়ার প্লাস 6x প্লাস 5 খুবই সিম্পল একটা অঙ্ক। এই টাইপের অঙ্কগুলা যখন দেখবা নিচে এরকম উৎপাদক টাইপের কোনো কিছু আছে, এই উৎপাদক টাইপের কোনো বীজগণিত ক্যালকুলেশন থাকলে এটাকে কি করতে হবে, a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা নিয়ে আসতে হবে, a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা বানাতে হবে, তাহলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা এখন এখানে কি করব, a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা যদি বানাতে চাই তাহলে x স্কয়ার 2 ইনটু x ইনটু 3, অর্থাৎ x কে যদি a ধরি তাহলে a স্কয়ার প্লাস 2ab, তাহলে b এর মান কত 3। কেন b এর মান 3? কারণ 2x ইনটু 3 মানে 6x। এই যে এই অংশটা দেখে তোমাকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি a এর মান কত আর b এর মান কত। x স্কয়ার কে যদি আমরা ধরি a, x কে যদি ধরি a, তাহলে a স্কয়ার প্লাস 2ab, তার মানে b এর মান 3। সো b এর মান যদি 3 হয় তাহলে এখানে কত হতে হবে, b স্কয়ার a প্লাস b স্কয়ার ফর্মুলা বানাতে হবে। আচ্ছা দেখো তো, এই 3 স্কয়ার অ্যাকচুয়ালি ছিল কত 5, কিন্তু অ্যাকচুয়ালি ছিল হলো 5, কিন্তু আমি নতুন করে এখানে নিয়েছি কত 9 নিয়েছি, তাই যেটা নতুন করে নেওয়া হয়েছে সেটা বিয়োগ করে দিতে হবে, কারণ 3 স্কয়ারটা আমাকে অতিরিক্ত নেওয়া হয়েছে, তাই এটাকে আমরা বিয়োগ করে দিব। আশা করি বুঝছো। এখন আমরা এখান থেকে যেটা করব, এই অংশটুকু সমান আমরা লিখব a প্লাস b হোল স্কয়ার, আর এইটুকুর ভ্যালু কত ক্যালকুলেটর ইউজ করে দেখো, ক্যালকুলেটর ইউজ করলে হয় 4, তো 4 না লিখে আমরা একবার লিখব 2 স্কয়ার। 2 স্কয়ার যদি হয় তাহলে এখন দেখো যে এই জায়গা থেকে যদি আমরা একটা ফর্মুলা বানাতে চাই, x প্লাস 3 কে যদি আমরা z ধরে নিই তাহলে কি দাঁড়ায় দেখো তো, x প্লাস 3 কে যদি আমরা z ধরে নিই তাহলে এই জায়গায় যেটা দাঁড়ায় সেটা হলো, এখন তুমি যদি বলো ভাই পুরোটা ধরবো, না পুরোটা ধরা যাবে না, কারণ পুরোটা g অফ x এর ভ্যালু বা পুরোটার হচ্ছে ডিফারেন্সিয়েশনের ভ্যালু লব হয় না। আগের ক্লাসে আমরা হচ্ছে 3 নাম্বার ক্লাসে ইন্টিগ্রেশনের 3 নাম্বার ক্লাস আমরা এই সিস্টেমগুলো শিখেছিলাম যে কখন কোনটা ধরে নিতে হবে, সেই সিস্টেম অনুসারে দেখলে পুরোটা ধরা যায় না, জাস্ট x প্লাস 3 সমান ধরা যায়, x প্লাস 3 সমান ধরলে লব হয়। সো তাহলে আমরা x প্লাস 3 সমান যদি z ধরে নিই তাহলে কি দাঁড়ায় দেখো তো, x প্লাস 3 যদি আমরা না ধরে অঙ্কটা করতে পারি, x প্লাস 3 সমান z ধরে নিলে আমরা দেখতে পাচ্ছি যে উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করলে এখানে জাস্ট 1 হয়, দ্যাট মিন্স dz সমান dx হয়। যে সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে যেটা ধরে নিচ্ছ তার dz, অর্থাৎ আমরা যেই অংশটিকে ধরে নিচ্ছি তার ডিফারেন্সিয়েশনের ভ্যালু হয় 1, যে অংশটিকে ধরে নিচ্ছি তার ডিফারেন্সিয়েশনের ভ্যালু হয় 1, তখন না ধরে সরাসরি যেটাকে তুমি যে অংশটাকে ধরে তুমি দেখছো এর ডিফারেন্সিয়েশনের ভ্যালু 1 হয়, সেই অংশটা না ধরে সেই অংশটাকে একটা চলক হিসেবে ধরে নিয়ে যায়। মনে হয় একটু বুঝতে কঠিন হয়ে গেল, আবারও বলি যে আমরা যদি দেখি, আমরা একটা অঙ্কের কন্ডিশন দেখে বুঝতে পারছি যে এই অংশটা ধরতে হবে, ধরলে অঙ্কটা হবে। তো যে অংশটা দেখে তুমি বুঝতে পারছো যে এই অংশটা ধরতে হবে, সেটা ধরে যদি ডিফারেন্সিয়েশনের ভ্যালু যদি 1 হয় তাহলে যেটা ধরা দরকার ছিল সেই পুরো অংশটাকে একটা চলক হিসেবে ধরে নিয়ে যায়, কারণ অ্যান্সার একই আসবে। তার মানে আমরা পুরোটাকে একটা চলক হিসেবে ধরে নিতে পারি, দ্যাট মিন্স পুরোটাকে আমরা একটা x হিসেবে ধরে নিতে পারি। তো পুরোটাকে যদি x হিসেবে যদি ধরে নাও, পুরোটাকে যদি x হিসেবে ধরে নাও তাহলে ফর্মুলা কি দাঁড়ালো দেখো তো, একটু আগে আমরা যে ফর্মুলাটা লিখলাম সেই ফর্মুলা দাঁড়ালো যে dx x স্কয়ার মাইনাস x স্কয়ার, ফর্মুলাটা 1/2a ln x minus a by x plus a। আমরা এই ফর্মুলাটা এখানে ইউজ করতে পারি, মানে পুরোটাকে আমরা ধরছি x স্কয়ার মাইনাস a স্কয়ার বা 1/2 ইনটু a ln x, মানে কিন্তু আমরা পুরোটাকে ধরেছি x plus 3 কে আমরা ধরেছি x minus 2 by x plus 3 plus 2 plus 3, এখানে জাস্ট ক্যালকুলেশন করে যেটা হয় সেটা বসাতে হবে। তো এটা নিয়ে যদি খুব বেশি যদি কনফিউশন সৃষ্টি হয়ে যায় তাহলে এই পুরো অংশটাকে তুমি জেড ধরে নাও, কোনো সমস্যা নেই, উত্তর একই আসবে লাস্টের দিকে। জেড ধরে নিলে কি হতো, জেড ধরে নিলে আমরা এইভাবে করতাম জিনিসটাকে যে x প্লাস 3 সমান জেড ধরলাম, dz বাই dx, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হয় 1, দ্যাট মিন্স dz সমান dx। তাহলে আমরা এখানে কি লিখতাম, dx এর বদলে লিখতাম dz,
আর এটার বদলে আমরা কি লিখতাম জেড স্কোয়ার। তখন আমার ফর্মুলাটা দাঁড়াতে হচ্ছে 1/2 ইন্টু 2 লন জেড মাইনাস 2 জেড প্লাস 2। আচ্ছা, পরের লাইনে যদি এক্স এর ভ্যালুটা যদি বসে দিতাম, একটু আগে যেটা দিলাম সেটা হতো না, সেটাই হতো। তাহলে ভাষাটা হচ্ছে এরকম যে আমরা অঙ্কের কন্ডিশন দেখে যখন বুঝবো যে আমার অঙ্কটাতে এটা ধরে নেওয়া দরকার, তো যেটা ধরে নেওয়া দরকার ওটা ধরার পরে যদি তার ডিফারেন্সিয়েশনের ভ্যালু যদি 1 হয়, তাহলে যেটা ধরে নেওয়া দরকার ছিল সেটা কোনো কিছু না ধরে ওই পুরো অংশটাকে একটা চলক হিসেবে ধরে নিয়েছে। x প্লাস 3 কে আমরা একটা চলক হিসেবে ধরে নিতে পারি। আশা করি বুঝছো অঙ্কটা। এনিওয়ে, 5 নম্বর অঙ্কটা সেম হবে, জাস্ট আমি 2 লাইন করে দিই, দেখাই দিই, পুরোটা করব না। x স্কয়ার, এখানেও a যেহেতু এখানে মাইনাস আছে, সো আমাকে বুঝতে পারছি কি a মাইনাস b স্কয়ার ফর্মুলা বানাতে হবে। 2 x কে যদি আমরা a ধরি, a স্কয়ার মাইনাস 2a, আচ্ছা যদি এখানে মাইনাস কিছু হতে হয় তাহলে অবশ্যই একটা হাফ গুণ থাকতে হবে। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি b এর মান কত, মাইনাস হাফ, x হচ্ছে a আর b কত, হাফ, 2ab। সো এখানে অবশ্যই a মাইনাস b স্কয়ার ফর্মুলা বানাতে হলে অবশ্যই এখানে হাফ স্কয়ার দিতে হবে, কারণ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। বাট আমার এখানে অঙ্কে ছিল কিন্তু জাস্ট প্লাস 1, এক্সট্রা করে কোনটা নিয়েছি, হাফ স্কয়ার। সো এই হাফ স্কয়ারকে বিয়োগ করে দিতে হবে। তাহলে আমরা এখন এখান থেকে পাই হচ্ছে এই অংশটুকু সমান আমরা a মাইনাস b স্কয়ার ফর্মুলা লিখব, x মাইনাস হাফ হোল স্কয়ার, আর এটাকে আমরা ক্যালকুলেশন করে দেখব, ক্যালকুলেশন করলে কত হয়। সম্ভবত ক্যালকুলেশন করলে এখানে হয় হচ্ছে 3/4 প্লাস 3/4 প্লাস 3/4। আচ্ছা, করে দিই পুরোটা, যেহেতু লিখে দিলাম এখানে √3/2 হোল স্কয়ার। আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কটাতে এটা ধরনের দরকার, এটা ধরলে দেখতে পাচ্ছি ডিফারেন্সিয়েশন ভ্যালু 1 হয়। সো এই পুরোটাকে একটা চলক ধরব, তাহলে পুরোটাকে যদি x ধরি, x স্কয়ার প্লাস a স্কয়ার, এর ফর্মুলাটা হলো, যদি মাঝখানে যদি প্লাস থাকতো তাহলে তার ফর্মুলাটা হলো 1/a tan ইনভার্স x/a। তাহলে আমরা সেই ফর্মুলাটা লিখতে পারি 1/a, a মানে কত, √3/2 tan ইনভার্স x/a, x মানে আমরা কত বলছি, x মাইনাস হাফ x/a প্লাস c। এরপরে একটু এক লাইন ক্যালকুলেশন করতে হবে, করলে এটা জাস্ট উল্টাই দিতে হবে, এটা উল্টাই দিতে অঙ্ক শেষ। আশা করি বুঝছো। এখন আমরা দেখব 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্কটা হচ্ছে dx √3 minus 2x minus x স্কয়ার। সেম এখানেও বারবার করে বলছি যে নিচে যদি কখনো দেখি একটা উৎপাদক টাইপের কোনো কিছু আছে, তো সেগুলো ক্ষেত্রে আমাকে অবশ্যই a মাইনাস b হোল স্কয়ার অথবা a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা নিয়ে আসতে হবে। যদি তাই যদি আনতে চাই, একটু খেয়াল করে দেখো তো এই জায়গাটাতে। আচ্ছা, যদি এমন যদি হতো এখানে 3 না থেকে যদি একটা -1 থাকতো তাহলে কি হতো, 3 না থেকে মনে করো এখানে 3 না থেকে জাস্ট একটা মাইনাস এমন আছে, -1 মাইনাস 2x মাইনাস x স্কয়ার। যদি এমন যদি কোনো কিছু যদি হতো তাহলে কি আমরা একটা মাইনাস কমন নিয়ে এইভাবে বলতে পারতাম x স্কয়ার প্লাস 2x প্লাস 1, অবশ্যই বলা যেত। আর তখন আমরা এটাকে a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা নিয়ে আসতে পারতাম। তাহলে এখানে 3 না থেকে একটা 1 থাকা জরুরি ছিল, বাট 1 না থেকে অন্য কোনো কিছু কি থাকতে পারতো না। 2x দেখে আমরা বুঝতে পারছি অ্যাকচুয়ালি এটাকে a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা নিয়ে আসতে হলে অবশ্যই একটা 1 থাকতে হবে, কি একটা -1 থাকতে হবে এখানে। তো -1 যদি রাখতে হয় তাহলে আমরা কিন্তু -1 কিন্তু এমনি এমনি কিন্তু নিতে পারি না। 3 ছিল, আমরা এখানে এক কাজ করি 4 - 1 করি, 4 - 1 মানে 3। ওকে, বাদ বাকি যা ছিল তা বসাই দিই। তাহলে আমরা এখানে লিখতে পারি 4। এইটুকু অংশ থেকে আমরা একটা মাইনাস কমন নিই, যদি মাইনাস কমন দিই তাহলে থাকে হচ্ছে x স্কয়ার প্লাস 2x প্লাস 1 dx √2 হোল স্কয়ার 2 স্কয়ার, আর এটা হলো a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। আমার মনে হয় না এখন আর করে দেওয়ার দরকার আছে, আশা করি আমরা পারবো। তো এই জায়গা থেকে আমরা সরাসরি বুঝতে পারছি এর একটা ফর্মুলাই আছে, সেই ফর্মুলাটা হলো dx
a স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল টু sin ইনভার্স x বাই জাস্ট ইউজ এইগুলো ফর্মুলাটা ইউজ করে দিলে অঙ্ক শেষ। যেহেতু আমরা দেখতে পাচ্ছি এটা ধরে নেওয়া দরকার, এটা ধরে নিলে এর ডিফারেন্সিয়েশন ভ্যালু 1 হয়, সো পুরোটাকে আমরা x ধরে নেব করে এই ফর্মুলাতে বসাবো। ওকে, এখন আমরা চলে যাচ্ছি 7 নম্বর অঙ্কটাতে। 7 নম্বর অঙ্কটাতে হলো √2x - x স্কয়ার। এখানেও কিন্তু দেখো যে কোনো কিছু ধরে নিয়ে কিন্তু অঙ্কটা করা যায় না, বাট যদি আচ্ছা এই জায়গায় যদি এমন যদি একটা যদি কিছু হতো যে এর আগে যদি একটা +1 থাকতো তাহলে কি হতো? +1 বলতে -1 যদি হতো, একটা -1 2x - x স্কয়ার, তাহলে কি আমরা পরের লাইনে একটা মাইনাস কমন নিয়ে এভাবে বলতে পারতাম না x স্কয়ার - 2x + 1, যার ফলে পরে হয়ে যেত -x - হোল স্কয়ার। অবশ্যই কিন্তু বলা যায়, তার মানে এই জায়গায় যদি একটা -1 থাকতো তাহলে আমরা অঙ্কটা করতে পারতাম। তাহলে দেখি -1 নিয়ে আর ব্যবস্থা করি, কোনো একটা অঙ্কে নতুন কোনো কিছু আনলে সেটা কাটার ব্যবস্থা করতে হবে। আমরা এক কাজ করি 1 - 1 করি। 1 - 1 মানে যদি আমরা দেখি 1 - 1 + 2x - x স্কয়ার, একই কথা কিন্তু এই লাইন আর এই লাইন একই কথা। 1 - 1 করলে 0 হয়ে যায়। এখন আমরা যেটা করব এখান থেকে dx √1 এইটুকু অংশ থেকে আমরা একটা মাইনাস কমন দেব। যদি একটা মাইনাস কমন দিই তাহলে থাকে x স্কয়ার - 2x + 1 বা dx √1 এটা সমান আমরা বলতে পারি x - 1 হোল স্কয়ার। আমার মনে হয় না করে দেওয়া দরকার, আগে ফর্মুলাটা জাস্ট ইউজ করতে হবে, একটু আগে যে ফর্মুলাটা দেখানো। এনিওয়ে, এখন আমরা চলে যাচ্ছি 8 নম্বর অঙ্কে, একটু ভিন্ন ধরনের অঙ্ক। আট নম্বর অঙ্কটাতে 1 - x / 1 + x। তো এই জায়গায় কোনো উৎপাদক বানানোর কোনো সুযোগ নাই, বা আমরা যদি x সমান যদি কোনো কিছু ধরে নিই তাও অঙ্কটা করা সম্ভব না। এখানে একটু বীজগণিত ক্যালকুলেশন করতে হবে। দেখি এখানে কি বীজগণিত ক্যালকুলেশন করব আমরা। এখানে আমরা যেটা করব যে আমরা এখানে a + x দ্বারা এর একটা বিপরীত চিহ্ন দিয়ে উপরে এবং নিচে গুণ করে দেব। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম যে a - x ছিল, নিচে ছিল a + x, আমরা নিচে a + x এর পরিবর্তে এর মাঝখানে প্লাস ছিল তাই একটা বিপরীত চিহ্ন নিয়ে উপরে এবং নিচে গুণ করে দেব। উপরে এবং নিচে a - x তারা গুণ করে দেব। আমরা বুঝতে পারছি উপরে হয় x - 1 হোল স্কয়ার আর নিচে হয় হচ্ছে 1 - x স্কয়ার, কারণ এটা a - b * a + b, সরি a + b * a - b, দ্যাট মিন্স a স্কয়ার - b স্কয়ার ফর্মুলা, আর উপরেটাতে একটা হোল স্কয়ার হয়ে যায়। এখান থেকে স্পষ্ট বলতে যাচ্ছি স্কয়ার এবং রুট কাটাকাটি হয়ে যাবে, হয়ে থাকে 1 - x আর নিচে থাকে জাস্ট 1 - x স্কয়ার। এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে 1/1 - x স্কয়ার x/1 - x স্কয়ার, সরি এখানে একটা রুট ছিল, এটা dx। এখন আমরা এইটাকে আলাদা আলাদা ভাবে ইন্টিগ্রেশন করে নিতে পারি, dx/1 - x স্কয়ার আবার মাইনাস x/1 - x স্কয়ার ইনটু dx। আমরা এটা দেখতে পাচ্ছি সরাসরি একটা ফর্মুলাই হয়ে যায়। এখানে ফর্মুলাটা হলো sin ইনভার্স x মাইনাস, এই জায়গায় দেখি কি করা যায়। আমরা দেখে বুঝতে পারছি কিন্তু কোনো কিছু একটা ধরে নিতে হবে, সেটা কি একটু খেয়াল করে দেখো। যে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি √1 - x স্কয়ার কে যদি ধরে নিই তার ডিফারেন্সিয়েশন অ্যানসার কি হবে? তার ডিফারেন্সিয়েশন অ্যানসার একটু মাথায় ক্যালকুলেশন করে ফেলো তো। ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে তার ডিফারেন্সিয়েশন অ্যানসার হয় √x/1 - x স্কয়ার। কি হবে? প্রথমে রুটের কাজ করব 1/2 * 1 - x স্কয়ার, তারপর 1 - x স্কয়ার এর কাজ করলে -2x, 2 আর 2 কেটে গেল, তাহলে কি থাকলো
তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি এটার সমান যদি ধরে নিই তাহলে পুরো ফাংশনটা পেয়ে যাচ্ছি। মনে করে দেখো আমি আগের ক্লাসে দেখিয়েছিলাম যে হচ্ছে হরকে ধরে নিলে যদি সম্পূর্ণ ফাংশন হয় তাহলে আমরা সেই হরকে ধরে নিব। আমরা দেখতে পাচ্ছি এটাকে ধরে নিলে সম্পূর্ণ ফাংশনটি হচ্ছে, তবে এক্স এর আগে একটা মাইনাস থাকা দরকার ছিল। যেহেতু এক্স এর আগে একটা মাইনাস থাকা দরকার ছিল তাহলে আমরা কি করব, ইন্টিগ্রেশনের বাইরে একটা মাইনাস হবে, ভেতরে একটা মাইনাস হবে, এই মাইনাস গুণ হয়ে আগের অবস্থায় চলে যাবে। √1 - x² dx। তো যেহেতু আমরা অঙ্ক অলরেডি এত বড় করে ফেলেছি তো এর জন্য আলাদাভাবে ধরে নিয়ে দেখানো দরকার। তুমি যদি বুঝতেই পারছো নিচের এটা ধরলে পারে পুরো ফাংশনে পাওয়া যায়, নিচে এটা ধরলে তার ডিফারেন্সিয়েশন ভ্যালু পুরো ফাংশনটাই পাওয়া যায়। তার মানে আমরা বুঝতেই পারছি যে হচ্ছে এখানে সরাসরি অবস্থাটা দাঁড়াতে হচ্ছে এরকম, আমরা z সমান যদি √1 - x² কে যদি ধরে নিলে আমরা বুঝতে পারছিলাম যে হচ্ছে এখানে ব্যাপারটা দাঁড়াচ্ছে হলো এরকম, dz = -x * dx √1 - x²। তার মানে এই পুরো অংশ সমানে আমরা দেখছিলাম যে হলো জাস্ট একটা dz হচ্ছিল। তো জাস্ট dz যদি হয় তখন আমরা সরাসরি হচ্ছে কি করতে পরে আমরা অ্যানসারটা কি পেতাম, জাস্ট z পেতাম। আর z সমান কোনটা ধরেছিলাম, z সমান ধরেছিলাম √1 - x। তার মানে আমরা বুঝছিলাম যে এর অ্যানসার সরাসরি √1 - x² হবে। বা সহজ ভাষায় যদি বলে দিই, যদি কোনো একটা ফাংশনে যদি কোনো কিছু ধরে নিলে ওই যেটা ধরে নিয়েছো তার g of x এর ভ্যালু বা যেটা ধরে নিয়েছো তার অ্যানসার, তার ডিফারেন্সিয়েশন অ্যানসারটা সম্পূর্ণ ফাংশনই হয়েছে, সেই ক্ষেত্রে যেটা ধরে নিয়েছো সরাসরি সেটাই হবে তার উত্তর, তার ইন্টিগ্রেশন উত্তর। আরো সহজ ভাষায় যদি বলি যে যদি কখনো দেখো যে কোনো একটা ফাংশনের একটা অংশকে ধরে নিয়েছো আর যেটা ধরে নিয়েছো তার অ্যানসারটা যাকে তুমি ইন্টিগ্রেশন করতে দিচ্ছ সেই পুরো ফাংশনটাই হচ্ছে। যেমন এখানে আমরা দেখছি যে √1 - x² কে ধরে নিলে তার অ্যানসার পুরো ফাংশনটাই হচ্ছে। সেই ক্ষেত্রে যাকে ধরে নিলে তার ডিফারেন্সিয়েশন অ্যানসার পুরো ফাংশনই হয়, ইন্টিগ্রেশনের অ্যানসারটা সেই হবে, কি হবে, যাকে ধরে নিলে হচ্ছে তার ডিফারেন্সিয়েশন অ্যানসার পুরো ফাংশনটা। দ্যাট মিন্স আমরা এখানে দেখছি √1 - x² কে ধরে নিলে এর অ্যানসারটা পুরো ফাংশনই হয়, সো এর ইন্টিগ্রেশনের অ্যানসারটা √1 - x² হবে। আশা করি বুঝছো ব্যাপারটা, যে আমরা একটা যাকে ইন্টিগ্রেশন করতে দেবে সেই ফাংশনের কোনো একটা অংশকে যদি ধরে নিই আর যাকে ধরে নিয়েছে তার ডিফারেন্সিয়েশন অ্যানসার যদি পুরো ফাংশন হয় তাহলে যাকে ধরে নিয়েছি সেই হবে ইন্টিগ্রেশনের সম্ভাব্য ইন্টিগ্রেশন অ্যানসার। আমরা এখানে লিখতে পারি sin ইনভার্স x মাইনাস √1 - x² কে ধরে নিলে আমরা দেখছি এই পুরো ফাংশনটাই হচ্ছে, সো আমরা বলবো এখানে এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে গেছে, সো আমরা এখানে বলবো √1 - x² প্লাস c। এর অ্যানসার হলো এটা। তবে এটা বি কেয়ারফুল, যদি জাস্ট এই একটা অঙ্ক দিয়েছে এই অঙ্কের ক্ষেত্রে এটা সরাসরি ইউজ করা যাবে না, মার্কস কম পাবো। বাট যদি হচ্ছে এরকম কোনো একটা অঙ্ক অনেক বড় হয়ে যাচ্ছে তখন এই সিস্টেমটা অ্যাপ্লাই করতে পারে, কোনো সমস্যা নেই। এনিওয়ে এখন আমরা 9 নম্বর অঙ্ক দেখব। 9 নম্বর অঙ্কটা দুই রকম সিস্টেমে করা যায়। নাম্বার 1 সিস্টেম সরাসরি ফর্মুলা ইউজ করে করা যায়, শুরুতে কিন্তু 0 ছিল। 9 নম্বর অঙ্কটা ইন্টিগ্রেশন 0 to 5 √25 - x² dx। এটাকে সরাসরি ফর্মুলা ইউজ করে করা যায় অথবা ত্রিকোণমিতিক ফাংশন ইউজ করে করা যায়। আমরা সরাসরি ফর্মুলা ইউজ করে দেখি আগে। 0 to 5 √5² - x² dx। এর একটা ফর্মুলা আছে সরাসরি, সেই ফর্মুলাটা হলো ইন্টিগ্রেশন a² - x² dx = x √a² - x²/2 plus a²/2 sin ইনভার্স x/a। যেখানে আমার এই অঙ্কটাতে এর ভ্যালু হচ্ছে 5, তাহলে আমরা সরাসরি এই ফর্মুলাটা এখানে ইউজ করতে পারি যে x √a² - x²/2 plus a²/2 sin ইনভার্স x/a। আর লিমিটেশন থাকার জন্য আমরা লিমিটেশন ইউজ করে ফেলব। এখন কি করব, 5 একবার x এর জায়গায় বসাবো, 0 একবার
পাঁচ একবার এখানে যে যে এক্স আছে সেই, আচ্ছা আমরা বসালে ভালো করে বুঝবো। রুট অফ 5 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার বাই 2 প্লাস 25/2, 5 স্কোয়ার করলে 25 হয়, সাইন ইনভার্স 5/5, উপরে ভালো বসানো শেষ। এবার মাইনাস দিয়ে শূন্যটা যেখানে যেখানে এক্স আছে সেই জায়গায় সাথে বসাবো। আমি বসাচ্ছি না, বসালে লাস্ট পর্যন্ত অ্যান্সারটা আসে হলো 25/4। তো এই টাইপের অঙ্কের ক্ষেত্রে অ্যান্সারটা মনে রাখতে খুব একটা সহজ পদ্ধতি আছে। যদি কখনো দেখো এরকম ভাবে কোনো একটা অঙ্ক আছে, মানে এই ফর্মুলা ইউজ করে কোনো একটা অঙ্ক হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে যেটা অঙ্কটার অ্যান্সার হবে সরাসরি যে এই a স্কয়ার, আমি এইভাবে লিখে দিই, এই টাইপের অঙ্কের অ্যান্সারগুলো হয় a স্কয়ার ইনটু পাই বাই 4 অল টাইম। এই টাইপের অঙ্ক হলে যদি এখানে তোমার যদি থাকতো 9 থাকতো, তাহলে এখানে কি হতো বলতো, এর ভ্যালু তখন কত হতো 3 স্কয়ার, তার মানে এর ভ্যালু হতো 3 স্কয়ার, অর্থাৎ 9 হতো। আশা করি বুঝছো। তো আমরা সরাসরি এই অঙ্কটা এইভাবে ফর্মুলা ইউজ করে করা যায়। এবার দেখি ত্রিকোণমিতিক ফাংশন ইউজ করে কিভাবে করা যায়। তো ত্রিকোণমিতিক ফাংশন ইউজ করার আগে আমি ত্রিকোণমিতিক ফাংশন কখনো কখনো ইন্টিগ্রেশনের ক্ষেত্রেও x সমান, মানে আমরা কিন্তু হচ্ছে ইতিপূর্বে ধরে নিয়েছি যে হলো z ধরে নিয়েছি, একটা ফাংশনে কোনো একটা অংশ সমান z ধরে নিয়েছি, অর্থাৎ বাট এখন কিন্তু আমরা দেখব যে হচ্ছে শুধু z না, একটা ফাংশনে কোনো একটা অংশ সমান ত্রিকোণমিতিক ফাংশনও ধরে নেওয়া যায়। কখন কখন ত্রিকোণমিতিক ফাংশন ধরে নিতে হয়, যদি কখনো কোনো অঙ্কে যদি দেখা যায়, আমরা ডিফারেন্সিয়েশনের সময় শিখেছিলাম কিছুটা সেম রূপ, a স্কয়ার মাইনাস x স্কয়ার হলে x সমান ধরতে হয় a cos থিটা, সরি a sin থিটা অথবা a cos থিটা, এর মধ্যে যে কোনো একটা ধরলেই হয়। যদি a স্কয়ার প্লাস x স্কয়ার থাকে কোনো একটা অঙ্কে, হোক মানে এটা লবে থাকলেও হবে আবার হরে থাকলেও হবে, এই অংশটা আবার শুধু মনে করে নেন যে উপরে থাকবে, দ্যাট মিন্স এটা কিন্তু a স্কয়ার মাইনাস x স্কয়ার এইভাবে থাকলেও হবে অথবা শুধু উপরে থাকলেও হবে, সেম এটা। এটার ক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে x সমান a tan থিটা, নির্দিষ্ট a tan থিটা অথবা a cot থিটা, এটা অঙ্কের সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে। আগেরটার ক্ষেত্রে কিন্তু a sin থিটা অথবা a cos থিটা যে কোনো একটা ধরলে হতো, বাট এটার ক্ষেত্রে অঙ্কের সিচুয়েশনের উপর ডিপেন্ড করে ধরতে হবে, কখন a tan থিটা ধরতে হবে, কখন a cot থিটা ধরতে হবে। যদি কখনো অঙ্কে এরকম থাকে যে x স্কয়ার মাইনাস a স্কয়ার, তাহলে সেই ক্ষেত্রে আমাদের x সমান ধরতে হবে a sec থিটা অথবা a cosec থিটা, এটাও সেম অঙ্কের সিচুয়েশনের উপর ডিপেন্ড করে a sec থিটা অথবা a cosec থিটা ধরতে হবে, দুটোর মধ্যে যে কোনো একটা। এনিওয়ে তারপর ফার্স্ট আমাদের 9 নম্বর অঙ্কের দিকে চলে একটু এই সিস্টেমটা শেখার পর এখন আমরা দেখি যে যদি ত্রিকোণমিতিক ফাংশন ইউজ করে যদি অঙ্কটা করি, তাহলে 50 রুট অফ r, একবারে আমি এইখান থেকে সেকেন্ড লাইনে চলে যাচ্ছি, নতুন করে আর অঙ্কটা তুলছি না, 5 স্কয়ার x স্কয়ার। একটু আগে কিন্তু আমরা দেখালাম যে a স্কয়ার মাইনাস x স্কয়ার থাকলে x সমান আমরা a cos থিটা অথবা a sin থিটা ধরে নিতে পারি। তো আমরা ধরে নিই যে x সমান a sin থিটা ধরি, x সমান যদি a sin থিটা যদি ধরে নিই, তাহলে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, আমরা এই যে যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হচ্ছে তার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, দ্যাট মিন্স x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হচ্ছে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। এটাকে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে sin থিটাকে ডিফারেন্সিয়েশন করলে cos থিটা, এবার থিটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে d থিটা বাই dx, x এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি, ওই পক্ষে dx এর dx কেটে গেলে জাস্ট থাকলো হলো dx সমান 5 cos থিটা ইনটু d থিটা। তাহলে এখন আমরা চেঞ্জ করে ফেলি যে রুট অফ r 5 স্কয়ার, x সমান আমরা কি ধরেছি 5 sin থিটা ধরেছি, তাহলে 5 স্কয়ার sin স্কয়ার থিটা, যদি x সমান যদি 5 sin থিটা যদি বসে তাহলে এই একটা অবস্থা হয়। আবার dx সমান আমরা কত পেয়েছি, dx সমান আমরা পেয়েছি 5 cos থিটা ইনটু d থিটা। এখন লিমিটেশন বসানোর ক্ষেত্রে 5 এর সময় কিন্তু বসানো যাবে না, আমরা কিন্তু গত ক্লাসে এটা আলোচনা করেছি
যখনই একটা অঙ্কের x সমান কোনো কিছু ধরে নেওয়া হবে, যখন একটা অঙ্কে মানে ইন্টিগ্রেশন অঙ্কের ক্ষেত্রে কোনো কিছু ধরে নিলেই তখন আর আগের লিমিটেশনটা ধরে নেওয়ার পরে যখন তুমি অবস্থা চেঞ্জ করে ফেলবা তখন আর কিন্তু আগের লিমিটেশন বসানো যাবে না। আগে কিন্তু x এর সাপেক্ষে ছিল, যেটা কিন্তু dx ছিল, এই dx দ্বারা বোঝায় এটা 0 আর 5 x এর ভ্যালু। আর এখন কিন্তু আছে d থিটা দ্বারা বোঝাবে এখানে যে লিমিটেশনটা হবে সেটা হলো থিটার ভ্যালু, কিন্তু এখন থিটার সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করছি, তাই এখানে কিন্তু x এর ভ্যালুটা বসানো যাবে না, 0 আর 5 বসানো যাবে না, এটাকে চেঞ্জ করে ফেলতে হবে। কিভাবে চেঞ্জ করতে হবে? এই যে x সমান তুমি যেটা ধরে নিয়েছো, x এর ভ্যালু একবার উপরে বসাবে এখানে, এই যে যেটা সমান ধরে নিয়েছো তুমি, x সমান তুমি কি ধরেছো 5 sin থিটা, এই x এর কাছে একবার উপরে ভ্যালু বসাও, উপরে ভ্যালু যদি বসাও কত হবে 5 sin থিটা। তার মানে এখানে কি থাকলো বলো তো, থিটা ইকুয়াল টু sin ইনভার্স 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি sin ইনভার্স 1 মানে কত, π/2। সো এই উপরে 5 x এর ভ্যালু উপরে 5 এর জন্য তুমি থিটার ভ্যালু কত পেলা, থিটার ভ্যালু পেলা হলো sin ইনভার্স 1 বা π/2। সো এখানে π/2 লিখতে হবে। মানে এই জিনিসটা বুঝলে আর কোনো সমস্যা হবে না। x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হচ্ছে, সো শূন্যটা হলো x এর ভ্যালু, 5টা হলো x এর ভ্যালু। এখন আমরা এটাকে পরিবর্তন করে ধরে নিয়ে আমরা থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি। সো থিটার সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করা হচ্ছে তাই এখানে এই লিমিটেশনটা হবে থিটা। এই যে আমরা থিটার মান বের করলাম। এখন আসলে নিচের x এর জায়গায় আমরা এখন নিচের ভ্যালুটা বসাবো, কত 0। কোথায় বসাবো, যেটা সমান ধরে নিয়েছি সেই জায়গাটাতে। তো 0 যদি বসাও তাহলে থিটার 5 দ্বারা ভাগ করলে 0ই হয়। দ্যাট মিন্স থিটার সমান তুমি পাবে এখানে sin ইনভার্স 0, sin ইনভার্স 0 মানে 0। সো নিচে হবে 0। আশা করি বুঝছো যে লিমিটেশন কিভাবে চেঞ্জ করতে হয়। এটা খাতায় দেখানো লাগবে না, তুমি সরাসরি ক্যালকুলেটর ইউজ করে করতে পারো অথবা রাফ করে করতে পারো, আর খাতায় দেখালে কোনো সমস্যা নেই। এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 5 স্কয়ার কমন যায়। 5 স্কয়ার থেকে যদি কমন নাও, কমন দিলে রুট আছে, দ্যাট মিন্স রুটের বাইরে আছে শুধুমাত্র 5। আমার মনে হয় না এটা ডিটেইলস ভেঙে দেখানো দরকার আছে। এই জায়গায় দাঁড়ায় হচ্ছে এরকম 5টা রুটের বাইরে চলে গেল 1 মাইনাস sin স্কয়ার থিটা, আর এখানে থাকে 5 cos থিটা ইনটু d থিটা। এই 5 গুণ করে আমরা একবারে বাইরে বের করে চলে আসলাম, কত হলো 25। এখানে কত ছিল 0 π/2 0। এখন আসো আমরা এই 5 গুণ করে বাইরে বের করে চলে আসলাম, তাহলে এই জায়গায় দেখো রুট ওভার 1 sin স্কয়ার থিটা মানে জাস্ট cos থিটা, আর এখানে একটা cos থিটা ছিল, মোট হলো cos স্কয়ার থিটা। এখন দেখো cos স্কয়ার থিটা কিন্তু আমরা কোনো ইন্টিগ্রেশনের ফর্মুলা জানি না, বাট আমরা এটাকে ক্যালকুলেশন করে দিতে পারি। কিভাবে? এই জায়গায় একটা 2 দরকার ত্রিকোণমিতি ক্যালকুলেশন করার জন্য। এই জায়গায় 2 নিতে হলে বাইরে অবশ্যই হাফ নিতে হবে, কারণ এই 2 আর এই 2টা ইন্টিগ্রেশনের বাইরে এসে এই 2 আর এই হাফ কাটাকাটি হয়ে যাবে। এনিওয়ে এটা কাজ নাই, আমরা মুছে দিই। এখন আমরা এই জায়গা থেকে লিখতে পারি যে 25/2 ইন্টিগ্রেশন π/2 0 থেকে π/2 2 cos স্কয়ার থিটা সমান 1 প্লাস cos 2 থিটা ইনটু d থিটা। 25/2 এটাকে আমরা আলাদাভাবে ইন্টিগ্রেশন করে দিতে পারি 1 ইনটু d থিটা প্লাস 25/2 cos 2 থিটা ইনটু d থিটা। এখন আমরা সরাসরি ফর্মুলা ইউজ করব। 25/2 এর ফর্মুলাটা হলো জাস্ট থিটা, আর লিমিটেশন থাকার জন্য আমরা উপরে এবং নিচে লিমিটেশনটা বসিয়ে দেব। সেম এখানেও 25/2 এর ফর্মুলাটা হলো sin 2 থিটা ভাগ 2, আর লিমিটেশন ছিল, লিমিটেশন থাকার জন্য আমরা এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে π/2 0 বসাবো। এখন থিটার জায়গায় শুধু ভ্যালুগুলো বসাবো আমরা। 25/2 থিটার কাছে একবার উপরে ভ্যালু বসালে কত হয়, π/2 হয়, আর 0 বসালে জাস্ট 0 হয়। সেম এখানেও যদি আমরা থিটার কাছে যদি π/2 যদি বসাই তাহলে কি দাঁড়ায় দেখো তো, থিটার কাছে π/2 বসালে 2 ইনটু π/2 কাটাকাটি দিয়ে শুধু পাই থাকে, আর নিচে ছিল কত 2। 0 বসালে মাইনাস 0 বসালে কত হয় sin 0t, sin 0t মানে 0। এই জায়গা থেকে ক্যালকুলেশন করে আসে হলো sin π এর মান কত, sin π এর মান হচ্ছে 0। সরাসরি আসে হলো 25π/4। তোমার কাছে যেভাবে ভালো মনে হয় তুমি অঙ্কটা করে ফেলো। এখন আসলে আমরা 10 নম্বর অঙ্কটা দেখি। 10 নম্বর অঙ্কটা সবাই পারবা, আমরা আগের ক্লাসে এই ধরনের অঙ্ক করার সিস্টেমগুলো বলেছি, বাট এই অঙ্কটা আমরা দুই রকম সিস্টেম করতে পারি।
tan ইনভার্স x সমান ধরে নিতে পারি, tan ইনভার্স x সমান ধরে নিলে অঙ্কটা খুব সহজে হয়ে যায়। অথবা আমরা এখানে তিনটি ফাংশন ইউজ করে অঙ্কটা করতে পারি। 1 plus x স্কয়ার tan ইনভার্স x, আমরা এখানে স্পষ্টত বুঝতে পারছি যে z সমান যদি tan ইনভার্স x ধরে নিই তাহলে এর ডিফারেন্সিয়েশন করলে হবে যে 1/1 plus x স্কয়ার বা dz সমান dx by 1 plus x স্কয়ার। স্পষ্টত বোঝা যাচ্ছে এখানে অঙ্কটা খুব সহজে হয়ে যাবে যে dz by dx by 1 plus x সমান dz, tan ইনভার্স x সমান z, এখান থেকে ln z হলো ln z প্লাস এবার জাস্ট z সমান এখানে বসিয়ে দিতে হবে, বসলে অঙ্কটা শেষ। বা পরে লাইন যে এরকম হবে ln tan ইনভার্স x প্লাস c, অঙ্কটা এভাবে হবে। আর তুমি যদি মনে করো অঙ্কটাতে তুমি ত্রিকোণমিতি ফাংশন ইউজ করে অঙ্কটা করবা, তা হবে কিভাবে দেখি ত্রিকোণমিতি ফাংশন ইউজ করে অঙ্কটা হয় কিনা। একটু আগে কিন্তু বলেছি যে a প্লাস x স্কয়ার যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ধরবো, x সমান a tan থিটা ধরবো। তাহলে আমরা এখন x সমান ধরবো a tan থিটা, এর মান কত 1, তার মানে জাস্ট শুধু tan থিটা ধরবো, আমরা tan থিটা ধরলাম। যদি tan থিটা যদি ধরি তাহলে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব বলতো, যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হচ্ছে তার সাপেক্ষে, x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। এটাকে ডিফারেন্সিয়েশন করলে x sec স্কয়ার থিটা, আবার এটাকে করলে হয় d থিটা বাই x। এই জায়গা থেকে যা হলো dx সমান sec স্কয়ার থিটা ইনটু d থিটা। তাহলে আমরা এই জায়গা থেকে লিখতে পারি হচ্ছে এরকম যে dx সমান আমরা লিখতে পারি sec স্কয়ার থিটা ইনটু d থিটা। আবার 1 প্লাস x সমান আমরা লিখতে পারি tan স্কয়ার থিটা, কারণ আমরা x সমান tan থিটা ধরে নিয়েছি। tan ইনভার্স x সমান আমরা কি লিখব, tan থিটা। ওকে, বা পরের লাইনে যে হলো sec স্কয়ার থিটা আর নিচে 1 প্লাস tan স্কয়ার থিটা মানেই হলো sec স্কয়ার থিটা, উপরে ছিল d থিটা। আর এখানে বলতে কত হবে, আশা করি বুঝতে পারছো এর ফর্মুলা, ইনভার্স ফাংশনের ফর্মুলাটাই হলো এরকম tan ইনভার্স tan থিটা সমান জাস্ট থিটা। তাহলে আমরা শুধু এখানে জাস্ট থিটা লিখতে পারি। sec স্কয়ার থিটা কাটাকাটি হয়ে গেল, থাকলো হলো এখানে d থিটা ভাগ থিটা, দ্যাট মিন্স ln থিটা প্লাস p। ln থিটা সমান তুমি কোনটা ধরে নিয়েছো, থিটা সমান এই জায়গা থেকে একটু আবার আলাদাভাবে একটু বের করে দিতে হবে যে x সমান ধরা হয়েছে tan থিটা, অতএব থিটা সমান কত, tan ইনভার্স x। তাহলে আমরা থিটা সমান লিখব এখানে tan ইনভার্স x, এটাই হলো অ্যানসার। একই আসলে অ্যানসারটা আশা করি বুঝছো যে এটা কিভাবে করতে হয়। বাট এমন কিছু অঙ্ক আছে যে অঙ্কগুলোতে কোন একটা ত্রিকোণমিতিক ফাংশন না ধরে দিলে অঙ্কটা হয় না, সেটা হলো 11 নম্বর অঙ্ক। যে অঙ্কটাতে যদি তুমি x সমান যদি কোন একটা ত্রিকোণমিতিক ফাংশন না ধরে দাও তাহলে অঙ্কটা হবেই না, কারণ এই অঙ্কটা করার অন্য কোনো ওয়ে নাই x সমান ত্রিকোণমিতিক কোনো ফাংশন না ধরা ছাড়া। আমরা দেখি করে ফেলি 11 নম্বর, যেহেতু অনেক বড় জায়গা হবে দরকার হবে আমরা মুছে দিয়ে গেলাম। 11 নম্বর অঙ্কটা আমরা দেখব এখন 11 নাম্বার। -1 থেকে 1 এর ভিতরে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে x স্কয়ার রুট অফ r 4 - x স্কয়ার, x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। একটু আগে আমরা দেখলাম যে আচ্ছা আমরা এখানে পরের লাইনে না যেহেতু জায়গা লাগবে আমি একবারে এখানে 2 স্কয়ার করে দিই। একটু আগে আমরা দেখলাম যে a স্কয়ার - x স্কয়ার থাকলে x সমান a sin থিটা অথবা a cos থিটা ধরে নিতে হয়। তো আমরা এখানে a sin থিটা অথবা a cos থিটা যে কোনো একটা ধরতে পারি। আমরা ধরে নিই x সমান a sin থিটা। sin থিটা ধরাটা একটু সহজ, কারণ ডিফারেন্সিয়েশন করলে আবার মাইনাস চলে আসে, তখন আবার মাইনাস থেকে ঝামেলা বেঁধে যায়। এনিওয়ে তাহলে আমরা কার সাপেক্ষে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করব, x এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করছে তাই x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। এটাকে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা যায় তাহলে cos থিটা a cos থিটা আবার d থিটা বা dx হয়। অতএব এখান থেকে আমরা পাই যে dx সমান a cos থিটা ইনটু d থিটা। এখন আমরা এখানে লিখব যে x সমান আমরা ধরে নিয়েছি a sin থিটা, দ্যাট মিন্স a স্কয়ার sin স্কয়ার থিটা। সরি a তো না, এখানে হবে 2, আমরা এর ভ্যালু হচ্ছে এখানে 2 বলেছে, সো এখানে 2 হবে, অর্থাৎ 2 স্কয়ার, এখানেও 2 স্কয়ার sin স্কয়ার থিটা। dx সমান আমরা কত পেয়েছি, dx সমান পেয়েছি 2 cos থিটা ইনটু d থিটা।
লিমিটেশনটা কিন্তু এখন আর আগেরটা বসানো যাবে না। কি করতে হবে লিমিটেশনের ক্ষেত্রে? এই যে সেম উপরের লিমিটটা একবার x এর কাছে বসাতে হবে। উপরের লিমিট যদি x এর কাছে যদি বসানোর পরে কত পাচ্ছ 1, দ্যাট মিন্স হাফ হবে এখানে সরাসরি 2 দ্বারা ভাগ করে দিলে x এর ভ্যালু যদি 1 বসাও তাহলে এখানে 2 sin থিটা, 2 দ্বারা ভাগ করে দিলে এখানে সরাসরি হয় হাফ, অতএব থিটা সমান পাওয়া যায় এখানে sin ইনভার্স হাফ, আর sin ইনভার্স হাফ মানে আমরা পাই হচ্ছে π/6। তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি হলো π/6, আর নিচে যদি -1 যদি লেখো তাহলে এই জায়গায় হলো মাইনাস sin ইনভার্স মাইনাস হাফ, তার মানে -π/6, তখন হলো এখানে হলো -π/6। আশা করি বুঝছো যে লিমিটেশন কিভাবে চেঞ্জ করলাম। এনিওয়ে এখন আমরা এখান থেকে হলো 2 স্কয়ার মানে 4, 2 স্কয়ার মানে হলো 4, এখানে ছিল sin স্কয়ার থিটা, আবার এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি একটা 2 স্কয়ার কমন আসবে, তো 2 স্কয়ারকে যদি কমন নিই থাকে হলো 1 মাইনাস sin স্কয়ার থিটা, আর এখানে ছিল হলো 2 cos থিটা ইনটু d থিটা। 4টাকে বাইরে বের করে দিয়ে চলে আসি, 2টাকে বাইরে বের করে দিয়ে চলে আসি, একবারে গুণ করে দিই, 2 আর 4 গুণ করলে কত হয় 8 -π/6। আর এই জায়গা থেকে আমরা বুঝতে পারছি এই 2টাকে রুট আছে যেহেতু, তার মানে আমরা সরাসরি বলতে পারি হচ্ছে এরকম 2, এই 2টা রুটের বাইরে এসে শুধু 2 হয়ে যাবে, আর এখানে sin স্কয়ার থিটা ছিল, আর 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে হলো cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা অর্থাৎ রুট অফ আর cos স্কয়ার থিটা হতো, বাট রুট আর স্কয়ার কাটাকাটি হয়ে শুধু cos থিটা হবে, শুধু cos থিটা। আবার এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই 2 কিন্তু আমরা কিন্তু বাইরে বের করে চলে গেছি, 2 আর 4 গুণ করে বাইরে বের করে চলে গেছে 8, তাহলে শুধু cos থিটা ছিল, শুধু cos থিটা, আর এই জায়গা থেকে cos থিটা একবারে গুণ হয়ে cos স্কয়ার থিটা হয়ে গেল। আশা করি বুঝছো। 8 π/6 -π/6। এখানে দেখো তো যদি আমরা একটা ফর্মুলা বানাতে চাই এইভাবে যদি লিখতাম যে 2 sin থিটা cos থিটা হোল স্কয়ার, তাহলে কিন্তু এখানে 2 sin থিটা ইনটু cos থিটা সমান sin 2 থিটা আমরা লিখতে পারতাম পরের লাইনে। তার মানে এই জায়গায় 2 স্কয়ার মানে কত 4, বাট এখানে আছে কত 2, তার মানে কি আমরা পরের লাইনে যে কি এমন করতে পারি না যে এই জায়গায়, তার মানে আমরা বুঝতে পারছি যে হচ্ছে এই জায়গায় যেটা 4 থাকতো sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা ইনটু d থিটা, যদি 4 থাকতো তাহলে আমরা এই জায়গা থেকে লিখতে পারতাম এরকম 2 sin থিটা cos থিটা পুরোটা উপর হোল স্কয়ার লেখা দিত। তার মানে এখানে আমাদের একটা 4 নিয়ে আসলো, তো 4 নিয়ে আসলে এখানে তো 8 আছেই, 8 এর বদলে আমরা এখানে 4 নিলাম, 4 যদি নাও তাহলে কি দাঁড়ায়, এই জায়গায় যদি 4 নাও তাহলে এখানে তো একটা 2 ছিল, তুমি আবার নতুন করে একটা 2 ভিতরের দিকে নিয়ে যাচ্ছ, তার মানে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা যে এখানে 8 ছিল, 8 থেকে আমরা কি করলাম 4 নিলাম, আর ভিতরে একটা 2 নিয়ে নিলাম। তো ব্যাপারটা আবার এইভাবে মনে করলে যে এটা মানে নতুন করে নিয়েছে, না নতুন করে নেওয়া হয়নি, অ্যাকচুয়ালি এখানে 8 থাকাও যা, আর ভিতরে 2 আর এখানে অর্থাৎ 4 2 এরকম থাকাও যা, আবার 8 ইন্টিগ্রেশন একই কথা, কারণ এই 2টা বাইরে এসে 8 8 হয়। আসলে বুঝছো ব্যাপারটা যে আমরা এই 8 ছিল, 8 থেকে একটা 2 ভেতরে নিয়ে গেলাম কিসের জন্য, ফর্মুলা বানানোর জন্য, সেই 2 আর 2 গুণ হয়ে গেছিল 2 স্কয়ার, আর এই সবগুলোর উপর যেহেতু স্কয়ার আমরা পুরোটা উপরে একবারে স্কয়ার করে দিতে পারি। এনিওয়ে পরের লাইনে যে ব্যাপারটা তার হচ্ছে এরকম π/6 -π/6, এখান থেকে আমরা একটা ফর্মুলা ইউজ করতে পারি, সেটা হলো sin 2 থিটা, আর পুরোটা উপর স্কয়ার মানে sin এর উপর স্কয়ার। আমরা মুছে পিছনের দিকে যাই, π/6 -π/6 ইন্টিগ্রেশনের বাইরে ছিল হলো 4 sin স্কয়ার 2 থিটা। আচ্ছা এই জায়গায় যদি এটা 2 থাকতো তাহলে কি আমরা একটা ফর্মুলা লিখতে পারতাম না যে 2 sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos 2 থিটা লেখা যেত। তার মানে এই জায়গায় কিন্তু আমার দরকার নতুন করে 2, সেইটি কোথা থেকে নেবে, এখানে 2 নিয়ম, এখানে 2 নেব, এই 2 বাইরে 4 হয়ে যায়। আশা করি বুঝছো। তাহলে আমরা এখন সরাসরি লিখতে পারি এখানে 2 sin স্কয়ার, আসলে ব্যাপারটা হচ্ছে এরকম 2 sin স্কয়ার এর সমান 1 মাইনাস cos
2a। তো এখানে a এর ভ্যালু কত 2 থিটা, এর ভ্যালু হলো এখানে 2 থিটা। তাহলে এর ভ্যালু যদি 2 থিটা যদি হয় তাহলে আমরা এখানে ফর্মুলাতে লিখব 1 cos 2a। a মানে হলো 2 থিটা, অর্থাৎ একবার আমরা এখান থেকে বুঝতে পারছি হচ্ছে 4 থিটা ইনটু d থিটা। 2 এখানে আলাদা আলাদা ভাবে ইন্টিগ্রেশন হয়ে যাবে 1 ইনটু d থিটা মাইনাস 2 পাই বাই 6 মাইনাস পাই বাই 6 cos 4 থিটা ইনটু d থিটা। 2 আমরা এখানে সরাসরি ফর্মুলা ইউজ করতে পারি শুধু থিটা লিমিটেশন থাকার জন্য, উপরে লিমিট উপরে লোয়ার লিমিট নিচে, মাইনাস 2 এখানেও সেম cos থিটার বদল হবে sin 4 থিটা বাই 4 থার্ড ব্র্যাকেট, উপরে লিমিট উপরে লোয়ার লিমিট নিচে। আগে যেভাবে আমরা লিমিটেশন বসাইছি এখানেও সেম, থিটার কাছে একবার পাই আবার থিটার কাছে একবার মাইনাস পাই, 2 থিটার কাছে একবার পাই বাই 6 আবার সূত্রের মাইনাস মাইনাস পাই বাই 6 মাইনাস, যেভাবে আমি লিখলাম না বুঝতে পারছো এখানে কি হবে, জাস্ট আমরা থিটার ভ্যালুগুলো বসবো, থিটার ভ্যালু বসে এখানে ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করলে আমার অঙ্কটা মিলে যাবে। তো এই হলো মোটামুটি আমাদের আজকের মতো অঙ্ক। আমরা মোটামুটি আজকে ইন্টিগ্রেশন আমরা অনেকগুলো অঙ্ক সলিউশন করলাম। নেক্সট ক্লাসে আমরা ইন্টিগ্রেশনের হচ্ছে অংশায়ন বা গুণের একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা অঙ্ক করবো আমরা।